হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখছিলাম জেনারেল সায়েন্সের প্রশ্নগুলো, যার 8 নম্বর পার্ট আজকে আমরা দেখব। 7টা পার্ট অলরেডি কভার করা হয়ে গেছে। তোমরা যারা যারা আগের পার্টটা দেখতে চাও, ভিডিওটি স্ক্রিনের উপরে ডান দিকে এখানে একটা আই বাটন দেখতে পাবে, এখানে গিয়ে একটু ক্লিক করে নাও, দেখো আগের দিনের পার্টটা ওখান থেকে দেখতে পারবে। এই আই বাটনগুলো একটু চেক করে নেবে। তোমরা 7 নম্বর পার্টে গেলে দেখবে 6 নম্বর পার্টটা, 6 থেকে 5, 5 থেকে 4 এই পার্টগুলো তোমরা দেখে নিতে পারবে। আর আমরা রেলওয়ে এক্সামের জন্য মেনলি এই সায়েন্সের ক্লাসটা স্টার্ট করেছি, রেলওয়ে গ্রুপ ডি আর আরআরবি এনটিপিসির ওপর ফোকাস করে। ওকে, ফার্স্ট কোশ্চেন আমরা দেখে নেব। তার আগে তোমাদের একটা কথা একটু বলি, এখানে প্রয়োজনীয় যে পিডিএফগুলো রয়েছে সেগুলো ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিয়েছি, তোমরা একটু ডিসক্রিপশন বক্সটা লাস্টে চেক করে নেবে। আর এই মক টেস্টগুলো তোমরা অবশ্যই দাও, যেটা সকাল 9টা রাত্রি 9টার সময় হচ্ছে ফ্রি অনলাইন mockTest.in-এ, যেগুলোর মানডে টু ফ্রাইডে সাবজেক্ট বা এক্সাম ওয়াইজ তোমরা মক টেস্ট দিতে পারবে। এর লিঙ্কগুলো আমি এই টেলিগ্রাম চ্যানেলে বা আমাদের ইউটিউব কমিউনিটিতে তোমরা দেখতে পাবে, ওখান থেকে আমি তোমাদেরকে দিয়ে দিই। কিংবা তোমরা ফেসবুক গ্রুপ নলেজ অ্যাকাউন্ট বা ফেসবুক পেজ রয়েছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়ালেও একটু যুক্ত হয়ে নিতে পারো, ওখান থেকেও আমি কিন্তু এগুলো লিঙ্কগুলো তোমরা পেয়ে যাবে। আর এই অ্যাপটাতে আমি দেখো জেনারেল নলেজ সেকশনটাতে সায়েন্সের মানে কেমিস্ট্রি, বায়োলজি, ফিজিক্স সবকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ ওখানে স্টাডি নোটসগুলো দিয়ে রেখেছি অনলাইনার, তোমরা এখান থেকে কিন্তু ইজিলি এগুলো পড়তে পারবে। ওকে, এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্সের ডেলি আপডেটও কারেন্ট অ্যাফেয়ার্স সেকশনে পেয়ে যাবে। তো অ্যাপটা ডাউনলোড করতে হলে এই লিঙ্কও আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমরা ওখানে গিয়ে একটু চেক করে নাও, ওখানে তোমরা সবকটা লিঙ্ক পেয়ে যাবে। আজকের ফার্স্ট যে প্রশ্নটা আমরা দেখবো, এটা আগেরবারে রেলওয়ে গ্রুপ ডিতে অনেকবার রিপিট হয়েছে, সেটা হচ্ছে 1 গ্রাম ওয়াট সমান কত ডাইন। 5 সেকেন্ড তোমাদের জন্য প্রশ্ন, আমাকে অ্যান্সার করার চেষ্টা করো দেখি। 1 গ্রাম ওয়েট সমান কত ডাইন? দেখো এক্ষেত্রে আমাদের অ্যান্সার হয়ে যাবে 981 ডাইন। 1 গ্রাম ওয়েট মানে হচ্ছে 981 ডাইন। এক্ষেত্রে যদি আমাদের 1 কেজি ওয়েট বলা হতো, যদি 1 কেজি ওয়েট বলা হতো তাহলে কিন্তু আমাদের হয়ে যেত 9.8 নিউটন। এইটাও ঘুরিয়ে দেওয়া হয়েছিল পরীক্ষাতে। ওকে, 9.8 নিউটন হয়ে যাবে যদি 1 কেজি ওয়েটের কথা বলা হয়। এখানে 1 গ্রাম ওয়েট বা 1 কেজি ওয়েট এই জিনিসগুলো বলতে কী বোঝায়? দেখো অভিকর্ষজ বলের ক্ষেত্রতে, মানে যেখানে যেখানে পৃথিবীর অভিকর্ষ বল রয়েছে বা গ্র্যাভিটেশনাল ফিল্ড রয়েছে, তার মধ্যে 1 গ্রাম বস্তু যতটা বল প্রয়োগ করতে পারে। ঠিক আছে, পৃথিবীর যে যে জায়গাগুলোতে অভিকর্ষজ ত্বরণের প্রভাব রয়েছে, মানে অভিকর্ষ বল রয়েছে, সেই জায়গার মধ্যে যে কোনো জায়গায়, ধরো এখানে পৃথিবী পৃষ্ঠে একটা বস্তু রয়েছে যার ওয়েট আমাদের 1 গ্রাম, তো এই 1 গ্রাম বস্তুটা যে বলটা প্রয়োগ করছে সেটা হচ্ছে আমাদের 1 গ্রাম ওয়েট। তো 1 কেজির ক্ষেত্রেও সেরকম হবে। ঠিক আছে, 1 গ্রাম ওয়েট বলতে এটাই বোঝায় অ্যাকচুয়ালি। 1 গ্রাম ওয়েট মানে আর কিছুই নয়, 1 গ্রাম ওয়েট মানে হচ্ছে আমাদের 1 গ্রাম বস্তুর ভর। মানে 1 গ্রামকে আমরা যদি এখানে অভিকর্ষজ ত্বরণ দিয়ে গুণ করি, তাহলে সেক্ষেত্রে আমাদের সেটা নিউটন হয়ে যাবে, ফোর্সের ইউনিট। তো দেখো আমি এখানে একটু দেখিয়ে দিই, এগুলো অঙ্কের সময় আমাদের অনেক সময় কাজে লাগে। 1 গ্রামের সময় যদি আমরা জিটা মাল্টিপ্লাই করি, জি এর ভ্যালু কত? 9.8। তো তার সাথে এই 1টা মাল্টিপ্লাই করলে, এখানে অ্যাকচুয়ালি যদি আমরা এটা গ্রাম বলছি যেহেতু, আর এখানে যেহেতু 9.8 নিয়েছি, মানে এটা এসআই ইউনিট হয়ে গেছে। তো এক্ষেত্রে আমাদের কি করতে হবে, এখানে দুটো জিরো বসিয়ে নিতে হবে, আর এক্ষেত্রে আমাদের হয়ে যাবে 9.8 ইন্টু 10⁻³ নিউটন। ঠিক আছে, এগুলো আমি অঙ্কের সময় আরও তোমাদের সাথে ডিটেলস আলোচনা করবো। এখন আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। এসআই পদ্ধতিতে ওজনের পরম একক কোনটা? এখানেও তোমাদের জন্য 5 সেকেন্ডের সময়। তো দেখো আগের প্রশ্নতে আমি আলোচনা করেছি, অ্যান্সার আমাদের হয়ে যাবে কিন্তু এক্ষেত্রে নিউটন। আর সিজিএস পদ্ধতিতে কোনটা হয়ে যাবে? সিজিএস পদ্ধতিতে কিন্তু হয়ে যাবে আমাদের ডাইন। এরপরে যে প্রশ্নটা দেখবো, এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পৃথিবীর কেন্দ্রে কোনো বস্তুর ওজন কি হয়? টাইম আপ। এক্ষেত্রে অ্যান্সার আমাদের হয়ে যাবে ওজন থাকে না। এখানে কোন কোন জায়গায় পৃথিবীর কোন কোন জায়গায় বস্তুর ওজন কীরকম হয়, এটা আমাদেরকে একটু দেখে নিতে হবে। খুব ভালো করে মন দিয়ে শোনো আমি এখন যে কথাগুলো বলছি, কেননা এইগুলো সব কটা থেকে এক্সামে জিজ্ঞাসা করা হয়। আমরা যদি নিরক্ষরেখা দেখি, নিরক্ষরেখা কোনটাকে বলে? এই যদি এটা পৃথিবী হয়, তাহলে এখান দিয়ে যেটা গেছে সেটা নিরক্ষরেখা, আর এটা হচ্ছে আমাদের কি? মেরু। তো এই নিরক্ষরেখার জি, এখানকার জি আমি যদি বড় লিখি আর এটা ধরো ছোট লিখছি, এতে এতে করে তোমরা মনে রাখবে নিরক্ষরেখার, সরি এখানে একটু আমার উল্টো হয়ে গেছে, এটা জি, এটাকে বড় জি করে দিই। নিরক্ষরেখার গ্র্যাভিটেশন মানে অভিকর্ষজ ত্বরণ কিন্তু আমাদের
এই পোলের মানে মেরুর অভিকর্ষজ ত্বরণের থেকে কম। যেহেতু এটা ছোট, দেখো ছোট জি বড় জি, তোমরা এরকমভাবে মনে রাখবে, ওপরে ছোট জি, নিচে ওপরে বড় জি, নিচে ছোট জি। তাহলে ওপরে এখানে গ্র্যাভিটেশনাল মানে অভিকর্ষজ ত্বরণটা বেশি, এখানে অভিকর্ষজ ত্বরণটা কম। মানে মেরুতে অভিকর্ষজ ত্বরণ বেশি আর নিরক্ষরেখাতে অভিকর্ষজ ত্বরণ কিন্তু কম অপেক্ষাকৃত, এই দুটোর সাথে তুলনা যদি আমরা করি। আর একটা এখানে গ্র্যাফ রয়েছে যেটা আমরা দেখব, সেটা হচ্ছে এই গ্র্যাফটা। এখানে এই জায়গাটা আমরা দেখব, এটাকে বলা হচ্ছে জি, মানে এই দিকে জি বাড়ছে, আর এদিকে আমরা যদি দেখি তাহলে হচ্ছে ডিস্টেন্স মানে ফ্রম হচ্ছে আর্থ সারফেস, মানে আমাদের ভূপৃষ্ঠ যদি আমরা বলি, সরি। তো দেখো এক্ষেত্রে যে গ্রাফটা হয়, এই গ্রাফটা একটু ভালো করে দেখবে, তাহলেই তোমাদের সাথে মানে পুরো ব্যাপারটা মনে থাকবে। এখানে হচ্ছে এই জায়গাটা ভূপৃষ্ঠ আমাদের, আর এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র। তাহলে দেখো পৃথিবীর কেন্দ্রতে কি হচ্ছে, এটা আমাদের 0 পয়েন্ট। পৃথিবীর কেন্দ্রতে সবসময় ওজন 0 হবে, তাহলে এখানে কিন্তু আমাদের ওজন থাকছে না। এবারে আস্তে আস্তে আমরা ভূপৃষ্ঠের দিকে মানে কেন্দ্র থেকে যত ভূপৃষ্ঠের দিকে এগোচ্ছি তত কিন্তু অভিকর্ষজ ত্বরণটা বাড়ছে, ঠিক আছে। তারপরে যত আমরা ভূপৃষ্ঠ থেকে এবারে উপরের দিকে উঠব তত কিন্তু প্রথমের দিকে এরকম র্যাপিডলি কমতে থাকবে, তারপর আস্তে আস্তে ঠিক এইভাবে এটা কমে। ওকে, এবার দেখো এখান থেকে যদি আমাদের প্রশ্ন হয় যে যদি খনির কথা বলা হয়, অনেক সময় কি জিজ্ঞাসা করা হয়, ধরো খনিতে বলা হলো আর পাহাড়ি অঞ্চলে, ঠিক আছে। খনিতে আর পাহাড়ের ক্ষেত্রে এই দুটো জায়গার কোথাকার অভিকর্ষজ ত্বরণটা আমাদের বেশি হবে বা কম হবে, এরকম ধরনের প্রশ্ন যদি জিজ্ঞাসা করা হয়। তো দেখো খনি মানে কি হচ্ছে, ভূপৃষ্ঠের ভিতরে মানে এরকম কোনো একটা জায়গায়, আর পাহাড় বলতে কোন জায়গায় বলা হচ্ছে, এইখানে বলা হচ্ছে। তো এই ডিফারেন্সটা বোঝা যাচ্ছে, তাহলে এক্ষেত্রে কিন্তু আমাদের এটা কম হচ্ছে খনির ক্ষেত্রে, আর পাহাড়ের ক্ষেত্রে কিন্তু বেশি হচ্ছে। তো এই জায়গাটা কিন্তু আমাদেরকে একটু দেখে নিতে হবে। মেরু অঞ্চলে তাহলে কি হলো, জি সব থেকে বেশি, মেরু অঞ্চলে জি সব থেকে বেশি, নিরক্ষীয় অঞ্চলে জি কম। ভূপৃষ্ঠ থেকে যত উপরে উঠা যাবে তত হচ্ছে জি এর মানটা কিন্তু আমাদের কি হবে, যত উপরের দিকে উঠবো, এই দেখো ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে উঠবো তত আস্তে আস্তে কমতে থাকবে, ঠিক আছে। আর এগুলো ছাড়াও এখানে আরও কয়েকটা জিনিস আমাদেরকে একটু দেখতে হবে, সেটা হচ্ছে তোমরা এগুলো একটু যদি পারো পজ করে নোট করে নিও। আরও কয়েকটা জিনিস একটু দেখতে হবে যেগুলো এক্সামে জিজ্ঞাসা করা হয় মাঝে মধ্যে। আগের বারে রেলওয়ে এনটিপিসিতে এই এক প্রশ্ন এসেছিল একটা, যেটা হচ্ছে মানে বুধ গ্রহেতে, যদি বুধ গ্রহ আর পৃথিবীতে আমরা দেখি তাহলে কার অভিকর্ষজ ত্বরণ বেশি। তো এই ক্ষেত্রে আমি তোমাদেরকে একটা বলে দিচ্ছি, যেরকমভাবে ঠিক এগুলো লিখে দেবো আমি, এরকমভাবে তোমরা একটু নোট করে নাও। সূর্য সব থেকে বেশি, ওকে। আমরা যদি সূর্য বুধ আর পৃথিবীর মধ্যে দেখি তাহলে সূর্য সব থেকে বেশি, তারপরে পৃথিবী, তারপর বুধের। কিন্তু আমি তোমাদেরকে যেটা করছি দেখো, আমরা পুরো সৌরমণ্ডলে যদি দেখি সূর্যের কি হচ্ছে, সূর্যের যেটা সব থেকে বেশি, এটা বলাই বাহুল্য। এরপরে আমাদের মানে গ্রহদের মধ্যে যার মধ্যে সব থেকে বেশি রয়েছে এই অভিকর্ষজ ত্বরণ, সেটা হচ্ছে আমাদের বৃহস্পতি। এই বৃহস্পতির পরে আসবে আমাদেরকে শনি, বৃহস্পতির পর শনি, শনির পর আসবে আমাদের নেপচুন। ওকে, শনির পর আসবে নেপচুন, এরপরে আসবে কিন্তু আমাদের পৃথিবী, এরপরে এলো পৃথিবী, তারপরে আসবে আমাদের ইউরেনাস, তারপরে আসবে শুক্র, তারপরে আসবে বুধ, তারপরে মঙ্গল, আর শেষকালে প্লুটো, ঠিক আছে। আমরা যদি অভিকর্ষজ ত্বরণ হিসেবে সাজাই সৌরমণ্ডলের, এইভাবে হবে, প্রথমে সূর্য, তারপর বৃহস্পতি, শনি, নেপচুন, তারপরে পৃথিবী, তারপরে হচ্ছে আমাদের ইউরেনাস, শুক্র, বুধ আর মঙ্গল, শেষকালে প্লুটো। এইভাবে জিনিসটা হবে, তোমরা এটা একটু পজ করে নোট করে নিও। নেক্সট কোশ্চেনে চলে যাব। দৈনন্দিন জীবনে শক্তি সংরক্ষণের একটি উপায় হলো কোনটা? দেখো দৈনন্দিন জীবনে শক্তি সংরক্ষণের একটা উপায়, 5 সেকেন্ড তোমাদের জন্য টাইম। ওকে, টাইম আপ হয়ে গেছে। এক্ষেত্রে অ্যান্সার আমাদের কোনটা হবে? সঞ্চয়ক কোষ। তুঁতের অণুতে কেলাস জলের অণুর সংখ্যা কত? এক্ষেত্রেও তোমাদের সাথে 5 সেকেন্ডের সময় তোমাদের জন্য। দেখো টাইম আপ হয়ে গেছে, অ্যান্সার আমাদের হয়ে যাবে 5 অণু জল। দেখো তুঁতের সংকেতটা অনেক সময় জিজ্ঞাসা করা হয়, আমি এখানে একটু লিখে দিচ্ছি, যেটা তুঁতের আমাদের সংকেত সেটা হচ্ছে CuSO4.5H2। দেখো এখানে 5টা অণু জল রয়েছে, তো এইটার কথাই আমাদের জিজ্ঞাসা করা হয়েছে, 5টা অণু। এর অনেকগুলো নাম রয়েছে, নামটা হচ্ছে আমি তোমাদেরকে একটু বলি, এটা কপার সালফেট হবে,
অ্যাকচুয়ালি CuSO4 মানে কপার সালফেটই। তো এগুলোর নামগুলো আমি একটু লিখছি, তোমরা একটু দেখে নাও। কপার সালফেট, এর সাথে আমরা বলতে পারি এটাকে কিউপ্রিক সালফেট। ওকে, কি কি নাম রয়েছে এগুলো আমাদের একবার দেখে নিতে হবে। অনেক সময় পরীক্ষাতে এইগুলো থেকে জিজ্ঞাসা করা হতে পারে। এছাড়া আমরা সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এটাকে আমরা বলি ব্লু ভিট্রিয়াল। ব্লু ভিট্রিয়াল, ওকে। এছাড়া আমরা এটাকে ব্লু স্টোন বলি, ব্লু স্টোন, ওকে, ব্লু স্টোন বলি, বোনাটাইট বলি, বোনাটাইটের সাথে আমরা এটাকে বলি বুথাইট। দেখো কতগুলো নাম রয়েছে, বুথাইট বলি, চ্যালকানথাইট বলি, দেখো। আর আরেকটা নাম আছে সেটাকে আমরা বলি চ্যালকোসায়ানাইট, ওকে। তো এইগুলো হচ্ছে আমাদের এই তুঁতের অনেকগুলো নাম। তুঁতের অপর নাম যদি আমরা বলি তাহলে হচ্ছে এইগুলো: কপার সালফেট, কিউপিক সালফেট, ব্লু ভিট্রিয়ল, ব্লু স্টোন, বোনাটাইট, বুথাইট, চ্যালকানথাইট, চ্যালকোসায়ানাইট। এগুলো হচ্ছে সব কপারের নাম, তুঁতের নাম, ওকে। নেক্সট আমরা চলে যাবো আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে মিল্ক অফ লাইম হলো কি। এখানে দেখো 4টে অপশন দেওয়া রয়েছে, 5 সেকেন্ড তোমাদের জন্য সময়। ওকে, টাইম আপ হয়ে গেছে। আমাদের অ্যান্সার হয়ে যাবে এক্ষেত্রে ক্যালসিয়াম ঘটিত যৌগ। এখানে মিল্ক অফ লাইম আর মিল্ক অফ ম্যাগনেসিয়া এই দুটো আমরা প্রচুর গুলিয়ে ফেলি। এখানে আমি মিল্ক অফ লাইম লিখেছি, এখানে আমি লিখছি মিল্ক অফ ম্যাগনেসিয়া, মিল্ক অফ ম্যাগনেসিয়া। এই দুটোর একটু তোমাদের দেখে নিতে হবে, অনেকটা কাছাকাছি আমরা অনেক সময় গুলিয়ে ফেলি। মিল্ক অফ লাইম হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে, এটাকে বলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। আর এখানে মিল্ক অফ ম্যাগনেসিয়া সেটা হচ্ছে আমাদের ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, MgOH এর হোল 2। এটা হচ্ছে মিল্ক অফ ম্যাগনেসিয়া, যেটাকে আমরা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড বলবো। আর এটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এটাকে কিন্তু আমরা কি বলি, লাইম ওয়াটারও বলি। এটাকে আমরা লাইম ওয়াটার বলি, ঠিক আছে, লাইম ওয়াটার বলি। আর এর সাথে সাথে তোমরা কুইক লাইমটাকে কিন্তু গুলিয়ে ফেলবে না। কুইক লাইম হচ্ছে এইটা, কুইক লাইম হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, ওকে। কুইক লাইমটা কিন্তু ক্যালসিয়াম অক্সাইড। আমি এগুলো তোমাদের সাথে আরও পরে আলোচনা করব। এখানে পোড়াচুন, কলিচুন এগুলো নিয়ে সব আরও পরে আলোচনা করব বিভিন্ন প্রশ্নতে। চামড়া সংরক্ষণে ব্যবহৃত হয় নিচের কোনটা? 5 সেকেন্ড তোমাদের জন্য সময়। ওকে, এক্ষেত্রে অ্যান্সার আমাদের কোনটা হবে? অ্যান্সার হয়ে যাবে তুঁতে, ঠিক আছে। এই মেথিলেটেড স্পিরিট নিয়ে একটা প্রশ্ন রয়েছে, মেথিলেটেড স্পিরিট নিয়ে নয়, অ্যাকচুয়ালি ওটা পাওয়ার অ্যালকোহল নিয়ে রয়েছে। দেখো নেক্সট আমরা চলে যাই, এই যে পাওয়ার অ্যালকোহল কি। 5 সেকেন্ড তোমাদের জন্য সময়। দেখো এক্ষেত্রে অ্যান্সার আমাদের যেটা হবে সেটা হচ্ছে মোটর গাড়ির জ্বালানি। পাওয়ার অ্যালকোহলে এইটাও অনেক সময় জিজ্ঞাসা করা হয়। এখানে অ্যাকচুয়ালি 80% থাকে পেট্রোল, তার সাথে থাকে আমাদের 20% ইথানল, ওকে। 20% কি ইথানল, এইটা মিলিয়ে এই আমাদের পাওয়ার অ্যালকোহলটা কিন্তু তৈরি হয়। 80% পেট্রোল আর তার সাথে 20% ইথানল। এর সাথে কিছুটা থাকে হচ্ছে বেনজিন, ঠিক আছে। এটা এক্সট্রা করে আমি বললাম পরে, তার কারণ এইটা পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়েছে। পাওয়ার অ্যালকোহলে কি মেশানো থাকে বলে এরকম অনেকগুলো অপশান দিয়ে সেখানে বেনজিন দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে বেনজিনটা তোমরা একটু মনে রাখবে। কী কী থাকছে তাহলে? 80% পেট্রোল, 20% ইথানল আর একটুখানি বেনজিন মেশানো থাকে। আচ্ছা, এখানে আমরা যখন পাওয়ার অ্যালকোহলের কথা বলছি, ইথানলের কথা বলছি, তাহলে এখানে আরেকটা জিনিস আমরা একটু দেখে নিই, সেটা হচ্ছে মেথিলেটেড স্পিরিট, যেটা আমি তোমাদেরকে আগেরটাতে বলছিলাম। মেথিলেটেড স্পিরিট আর তার সাথে আমরা দেখব কি রেকটিফাইড স্পিরিট। এই দুটো এক্সামে প্রচুর জিজ্ঞাসা করা হয়, রেকটিফাইড স্পিরিট, তাই তো। আচ্ছা, এই মেথিলেটেড স্পিরিট যেটা, সেটাকে আমরা ডিনেচার্ড মানে অ্যালকোহলও বলি। কি বলি? ডিনেচার্ড অ্যালকোহল বলি এটাকে।
এখানে আমাদের যেটা থাকে সেটা হচ্ছে ইথাইল অ্যালকোহল। দেখো ইথাইল অ্যালকোহল, আমি এখানে শর্টে লিখছি ইথাইল অ্যালকোহল, যেটা থাকছে আমাদের 95%। আর এর সাথে থাকছে মিথাইল, ঠিক আছে, মিথাইল থাকছে। মিথাইল কতটা থাকছে? মিথাইল থাকছে আমাদের 5%। ইথাইল অ্যালকোহল 95%, মিথাইল থাকছে 5%, ডিনেচার্ড অ্যালকোহল বা মেথিলেটেড স্পিরিটে। ওকে, আর এখানে রেকটিফাইড স্পিরিটে যেটা থাকছে সেটা হচ্ছে আমাদের 95.6% ইথাইল অ্যালকোহল। ইথাইল অ্যালকোহল যেটা বললাম, তার সাথে থাকছে 4.4% জল। ওকে, তো এই জিনিসগুলো আমাদের এক্ষেত্রে একটু মনে রাখতে হবে। মেথিলেটেড স্পিরিট, রেকটিফাইড স্পিরিট, ডিনেচার্ড অ্যালকোহল, পাওয়ার অ্যালকোহল, এগুলো প্রচুর জিজ্ঞাসা করা হয় এক্সামে। নেক্সট দেখবো সেলোফেন প্রস্তুতিতে ব্যবহৃত হয় নিম্নের কোনটি? 5 সেকেন্ড তোমাদের জন্য সময়। ওকে, এক্ষেত্রে অ্যান্সার আমাদের কোনটা হবে? অ্যান্সার হয়ে যাবে ইউরিয়া। অপশান বি হয়ে যাবে কিন্তু এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা, ইউরিয়ার কয়েকটা নাম রয়েছে, ইউরিয়ার নামগুলো আমরা একবার এখানে দেখে নেব। ইউরিয়াটা অনেক সময় এক্সামে প্রচুর জিজ্ঞাসা করা হয়। এর সংকেত হচ্ছে CH4N2O। CH4N2O হচ্ছে এটার সংকেত ইউরিয়ার। আর এটার অনেকগুলো নাম রয়েছে, সেটা হচ্ছে ডাই অ্যামিনো মিথানল। আমি একটু লিখছি, তোমরা নোট করে নেবে। ডাই অ্যামিনো মিথানল, ডাই অ্যামিনো মিথানল, এটা হচ্ছে ইউপ্যাক নাম, ঠিক আছে, এটা ইউপ্যাক নাম। এছাড়া কার্বনিল ডায়ামাইড, কার্বামাইড, ওকে, কার্বনিল ডায়ামাইন, এগুলো হচ্ছে আমাদের ইউরিয়ার অন্যান্য নাম। এইগুলো একটু তোমরা মনে রাখবে। আর ইউরিয়াটা আমরা জানি নাইট্রোজেনের পরিমাণ বাড়ানোর জন্য ব্যবহার করা হয় জমিতে, জমির উর্বরতা বাড়ানোর জন্য। নেক্সট দেখবো 0.9% বিশুদ্ধ NaCl এর জলীয় দ্রবণকে কি বলা হয়? তো দেখো এটা 5 সেকেন্ড তোমাদের জন্য টাইম থাকলো। ওকে, টাইম আপ হয়ে গেছে। অ্যান্সার আমাদের হয়ে যাবে যেটা সেলাইন। এখানে দেখো এই ব্রাইন দ্রবণ যেটা রয়েছে এটাতে যেটা NaCl এর পরিমাণটা থাকে সেটা হচ্ছে 3.5 থেকে প্রায় 26 পয়েন্ট, মানে বিভিন্ন ক্ষেত্রেই বিভিন্নভাবে ইউজ করা হয়। কমপক্ষে 3.5 আর ম্যাক্সিমাম 2.6, মানে 26ও হয়ে থাকে আর কি। 26% NaCl থাকে যে জলীয় দ্রবণকে, সেটাকে আমরা বলবো ব্রাইন দ্রবণ। নেক্সট দেখবো কোন বায়ু দূষক তাজমহলের উজ্জ্বলতা হ্রাস করতে প্রধান ভূমিকা গ্রহণ করে? ওকে, এক্ষেত্রে অ্যান্সারটা করে দেওয়া রয়েছে সালফার ডাইঅক্সাইড। এখানে আমি একটু হয়তো আমার অ্যানিমেশনের ভুলের জন্য এটা হয়েছে, সালফার ডাইঅক্সাইড এক্ষেত্রে আমাদের হয়ে যাবে অ্যান্সার। ওকে, আমরা নেক্সট প্রশ্নতে চলে যাব। গাঢ় নাইট্রিক অ্যাসিডে কোন উপাদান মিশিয়ে ধূমায়মান নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করা হয়? গাঢ় নাইট্রিক অ্যাসিডে কোন উপাদান মিশিয়ে ধূমায়মান নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করা হয়? 5 সেকেন্ড তোমাদের জন্য সময়। ওকে, টাইম আপ। অ্যান্সার আমাদের হয়ে যাবে এক্ষেত্রে স্টার্চ। ওকে, নেক্সট দেখব কোন অ্যাসিডকে শক্তিশালী জল বলা হয়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, 5 সেকেন্ড তোমাদের জন্য সময়। ওকে, টাইম আপ। অ্যান্সার আমাদের কোনটা হবে? HNO3, নাইট্রিক অ্যাসিডকে। এক্ষেত্রে HCl কি বলা হয় জানো? HClকে বলা হয় আমাদের কি? মিউরিয়েটিক অ্যাসিড। আমি এখানে কয়েকটা নাম লিখে দিচ্ছি যেগুলো এক্সামে আসে। মিউরিয়েটিক অ্যাসিড, এছাড়াও আরও কয়েকটা নাম আছে, এটাকে বলা হয় মিউরিয়েটিক অ্যাসিড। ওকে, এছাড়া রয়েছে যেটা, সেটা হচ্ছে ক্লোরেন বলে, এটাকে না ক্লোরেন বলে, ক্লোরেন। এছাড়া হাইড্রোনিয়াম ক্লোরাইড বলা হয়। কি বলা হয়? হাইড্রোনিয়াম ক্লোরাইড। এছাড়া ধরো স্পিরিটস অফ সল্ট, স্পিরিট অফ
সল্ট বলে, ক্লোরাইড্রিক অ্যাসিড বলা হয়, ক্লোরাইড্রিক অ্যাসিড। তো এগুলো মোটামুটি বলা হয় আমাদের HCl-কে, মিউরিটিক অ্যাসিড, ক্লোরিন, হাইড্রোনিয়াম ক্লোরাইড, স্পিরিটস অফ সল্ট, ক্লোরাইড্রিক অ্যাসিড। ওকে, এরপর আমরা যেটা দেখব HNO3। HNO3-র কিছু নাম আছে। আচ্ছা, H2SO4-এর কী নাম আছে তার আগে বলি। H2SO4-কে আমরা রসায়নের রাজা বলি। কি বলি? রসায়নের রাজা। আর কি নাম আছে বলতে পারবে কেউ? রসায়নের রাজার সাথে সাথে এটাকে আমরা বলি অয়েল অফ ভিট্রিয়ল, অয়েল অফ ভিট্রিয়ল বলি। ওকে, এছাড়া হাইড্রোজেন সালফেট বলবো। হাইড্রোজেন সালফেট। ওকে, আর দেখো এক্ষেত্রে এই HNO3গুলো একবার দেখে নিই তাহলে। অ্যাকোয়াফর্টিস বলে, অ্যাকোয়াফর্টিস, তার সাথে সাথে স্পিরিট অফ নাইটার, স্পিরিট অফ নাইটার, হাইড্রোজেন নাইট্রেট, ঠিক আছে। তার সাথে আমরা বলবো অ্যাসিডাম নাইট্রিসাম, অ্যাসিডাম নাইট্রিসাম। ওকে, এটা একটু লিখে নাও, অ্যাসিডাম নাইট্রিসাম। এরপরে আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে, বালি কোন রাসায়নিক উপাদান দ্বারা গঠিত? 5 সেকেন্ড তোমাদের জন্য টাইম। ওকে, টাইম আপ। অ্যান্সার আমাদের হয়ে যাবে এক্ষেত্রে সিলিকন ডাইঅক্সাইড, SiO2, সরি, সিলিকন ডাইঅক্সাইড হচ্ছে আমাদের বালির রাসায়নিক উপাদান। সোনার গহনার খাদ হিসাবে কি মেশানো থাকে? এক্ষেত্রে 5 সেকেন্ড আমাদের জন্য টাইম। অ্যান্সার কোনটা হবে? চটপট। ওকে, দেখো টাইম আপ। অ্যান্সার আমাদের হয়ে যাবে এক্ষেত্রে তামা। সোনার গহনার খাদ হিসাবে মেশানো হয় কিন্তু তামা। নেক্সট দেখবো, ভিজে অবস্থায় একটা সাদা কাপড় আর একটা কালো কাপড় শুকোতে দিলে কোনটা আগে শুকোবে? ওকে, এক্ষেত্রে অ্যান্সার আমাদের কোনটা হবে? কালো কাপড়। অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এরপর দেখবো বাকিবল আসলে কি? বাকিবল, দেখো বাকিবল এক্ষেত্রে আমাদের অ্যান্সার হয়ে যাবে ফুলারিন। ফুলারিন হচ্ছে কার্বনের একটা রূপভেদ। এইডস রোগের চিকিৎসার উন্নতিকল্পে ব্যবহৃত হচ্ছে কোনটা? দেখো নিচের মধ্যে। ওকে, এক্ষেত্রে টাইম আপ। অ্যান্সার আমাদের হয়ে যাবে ফুলারিন। প্রাইমারি সোনার বিশুদ্ধতা হলো নিম্নের কোনটা? অ্যান্সার এক্ষেত্রে আমাদের হয়ে যাবে কোনটা? 24 ক্যারেট। অজৈব গ্রাফাইট বলা হয় নিম্নের কোনটিকে? টাইম আপ। অ্যান্সার আমাদের হয়ে যাবে এক্ষেত্রে বোরন নাইট্রাইড। ওকে, তো এগুলো ছিল আজকের আমাদের প্রশ্ন। নেক্সট দিন আমরা আবার ঠিক এই সময় 8:30-এর সময় আবার একটা সায়েন্সের পার্ট নিয়ে আলোচনা করব, ক্লাস নম্বর 9-এ। আর এর নোটিফিকেশানগুলো তোমাদের যাদের প্রবলেম হচ্ছে, আমি আবারও বলছি, এই নলেজ অ্যাকাউন্ট টেলিগ্রাম চ্যানেলটা বা ফেসবুক গ্রুপ যেটা রয়েছে, আমাদের ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজ, এগুলোতে তোমরা জয়েন করে নিতে পারো, ঠিক আছে। আর এই যে জিনিসগুলো আমি বলছি, এগুলোর তোমরা ওয়ানলাইনার হিসেবে আমাদের অ্যাপেতে পেয়ে যাবে। এই জেনারেল নলেজ যে সেকশনটা রয়েছে, জেনারেল নলেজ সেকশনটা, এইখানে তোমরা প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ পেয়ে যাবে। বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্সের চ্যাপ্টার ওয়াইজ পেয়ে যাবে, কিংবা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি কেমিস্ট্রি আর ফিজিক্সের PDF-এর লিঙ্কও দিয়েছি, তোমরা ওখান থেকে ওগুলো কালেক্ট করতে পারো যারা কালেক্ট করতে চাও। আর knowledgeaccount.in ওয়েবসাইটে গিয়ে তোমরা এগুলো প্র্যাকটিস করতে পারবে। এখানে সব জায়গাতে দেওয়া রয়েছে। ফ্রি অনলাইন মক টেস্টেও তোমাদের ফিজিক্সের, এখন আমি ফিজিক্স বায়োলজিটা স্টার্ট করেছি, মক টেস্ট সাবজেক্ট ওয়াইজ স্টার্ট করা হয়েছে, আর এক্সাম ওয়াইজটাও স্টার্ট করা হয়েছে। তো অলরেডি রিলে গ্রুপ ডি NTPC-র জন্য অনেকগুলো এক্সাম ওখানে দেওয়া রয়েছে, যেগুলো তোমরা ফ্রিতে দিতে পারবে। তো তোমরা একবার এই ফ্রি অনলাইন মক টেস্ট.ইনটা যারা এখনও ভিজিট করোনি, এখানে তোমরা গিয়ে একটু চেক করো, তোমরা এখান থেকে মক টেস্টগুলো কিন্তু ফ্রিতে দিতে পারবে। ওকে, আর এর লিঙ্কগুলো এই টেলিগ্রাম চ্যানেলেতে আমি প্রত্যেক দিন দিয়ে দিই, যাতে তোমরা মক টেস্টগুলোর লিঙ্কগুলো এখান থেকে পেয়ে যাও। টাইমটা হচ্ছে সকাল 9টা আর রাত্রি 9টা, মোটামুটি 9টা থেকে 9:30-র মধ্যে এটা একটা ফার্স্ট মক টেস্টটা পাবলিশ হয়, তারপরে রাত্রিবেলাতেও এরকম তাই 9টা থেকে 9:30-র মধ্যে পাবলিশ হয়।
আমাদের ইউটিউব কমিউনিটি যেটা রয়েছে তোমরা ওখান থেকে গিয়েও এগুলো পেয়ে যাবে লিঙ্কগুলো, কিংবা এই টেলিগ্রাম চ্যানেল যেটা রয়েছে নলেজ অ্যাকাউন্ট থেকেও লিঙ্কগুলো পেয়ে যাবে। ওকে, তো চলো আবার কালকে সকালের কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওতে তোমাদের সাথে কথা হচ্ছে। আপাতত ধন্যবাদ।